সিরিজ শুরু করেছি আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষাকে টার্গেট করে। সেটা হচ্ছে প্রত্যেকটা জেলা ভিত্তিক যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে সেগুলো জানা দরকার, কারণ জেলা ভিত্তিক কোশ্চেন আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষাতে আসবে এবং বিগত বছরের কয়েকটা পরীক্ষাতেও কিন্তু এসছে। তোমরা এই ক্লাসগুলোর পিডিএফ এবং আমাদের সাথে যুক্ত হতে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে রাহুল জিকে ক্লাসেস, সেখানে যুক্ত হবে, বা আমাদের ফেসবুক পেজ যেটা রয়েছে রাহুল জিকে ক্লাস, সেখানে যুক্ত হতে পারো। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আমাদের যে ডিসক্রিপশন বক্স, এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেটার মাধ্যমে যুক্ত হতে পারো। দেখো, আজকে আমরা আলোচনা করব পুরুলিয়া জেলাকে নিয়ে। পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের একেবারে পশ্চিম প্রান্তের একটি জেলা, পুরুলিয়া জেলা। এই পুরুলিয়া জেলা প্রথমেই কিন্তু পশ্চিমবঙ্গের অংশ ছিল না, এটা আগে বিহারের অংশ ছিল, পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়েছে। তো কিভাবে বিহার থেকে পশ্চিমবঙ্গে যুক্ত হলো সেই ইতিহাসটা আমাদেরকে একটু জানতে হবে। ইতিহাসটা যদি আমরা দেখি, 1765 সাল বক্সারের যুদ্ধের পর মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয় তার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিহার এবং উড়িষ্যার দেওয়ানি প্রদান করেন। দেওয়ানিটা নিয়ে নেয়। দেওয়ানি বলতে কি বোঝায়? রেভিনিউকে। ঠিক আছে, তার মানে কি তারা ট্যাক্স কালেকশন করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্যাক্স কালেকশন করা শুরু করে। কিন্তু 1767 সালে আমাদের পুরুলিয়া জেলার বরাভূম, মানবাজার, বলরামপুর, কুইলাপাল এইসব এলাকাতে চুয়াড় বিদ্রোহ শুরু হয় এবং এটা 1832 সাল পর্যন্ত এই বিদ্রোহটা চলেছিল। পরবর্তী ক্ষেত্রে 1798-99 সালে যখন এখানকার মানে আমাদের যে পুরুলিয়া এলাকাটা রয়েছে তাদের সেই মানুষগুলো যখন ইংরেজদেরকে ট্যাক্স দিতে চাইছিল না, তখন তারা কি করলো, এখানে যে পঞ্চকোট রাজ্যটা চলছিল, পুরুলিয়ার মধ্যে যে রাজা শাসন করতো, তাই সেই শাসনকালটাকে বলা হতো পঞ্চকোট ডাইনেস্টি। তো তারা যেহেতু ট্যাক্স দিচ্ছিল না, তার জন্য ঠিক করা হয় যে এই পঞ্চকোট যে কিংডমটা রয়েছে এটাকে নিলামে তোলা হবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে, এই সময় আমাদের যে জঙ্গলমহলের এলাকা বা মানভূম এলাকার যেসব মানুষরা রয়েছে তারা ব্রিটিশদেরকে ট্যাক্স দিতে পুরোপুরি অস্বীকার করে, যার ফলে এই প্রজাদের বিদ্রোহের কারণে এই নিলাম ব্যবস্থাটা কিন্তু ব্যর্থ হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে ব্রিটিশরা আবার কি করে, যাতে এই এলাকাটাকে ভালোভাবে কন্ট্রোল করতে পারে তার জন্য তিনটা আলাদা আলাদা জেলার মতো করে ভাগ করে। একটা হচ্ছে পাঞ্চেত, জঙ্গলমহল এবং মানভূম। পাঞ্চেত, জঙ্গলমহল এবং মানভূম, ঠিক আছে, যেটা পুরুলিয়া হবে পরবর্তী ক্ষেত্রে, মনে রাখবে। তারপর 1855 সালে শুরু হয় সাঁওতাল বিদ্রোহ, যেটা আমাদের এই এলাকা জুড়েই হয়েছিল, এবং 1857 সালে হয় সিপাহী বিদ্রোহ, যেখানে আমাদের পুরুলিয়ার যে পঞ্চকোট ডাইনেস্টি তারা কিন্তু খুব ভালোভাবে অংশগ্রহণ করেছিল। তারপরে মানভূম জেলার সীমানা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন করা হয়। আলটিমেটলি 1905 সালে যখন বঙ্গভঙ্গ শুরু হয়, বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়, তারপর 1912 সালে মানে 1911 সালে যখন বঙ্গভঙ্গটা রদ হলো, তারপর 1912 সালে বিহার উড়িষ্যা গঠন করা হলো, বাংলা থেকে ভেঙে বিহার এবং উড়িষ্যা গঠন করা হলো। সেই বিহারের অংশ হয়ে দাঁড়ালো আমাদের মানভূম, বিহারের অংশ হয়ে দাঁড়ালো মানভূম। তারপর 1921 সাল মানভূম কংগ্রেস তৈরি হয়। ঠিক আছে, 1921 সালে মানভূম কংগ্রেস তৈরি হয়, যার সভাপতি হয়েছিল নিবারণ চন্দ্র দাশগুপ্ত এবং সম্পাদক হয়েছিল অতুল চন্দ্র ঘোষ। পরবর্তী ক্ষেত্রে 15ই আগস্ট 1947 যখন ভারত স্বাধীন হয়, তখনও এই মানভূম বিহারের অংশ ছিল, এটা মনে রাখবে। 30শে মে 1948, এই সময়টা মনে রাখবে, 30শে মে 1948 মানভূমে বাংলা ভাষাকে সরকারি করার জন্য, কারণ এখানে যারা থাকতো তারা বেশিরভাগ মানুষ বাংলা ভাষা বলতো, তো বাংলা ভাষাকে সরকারি করার জন্য আন্দোলন শুরু হয়, কিন্তু সেই আন্দোলন ব্যর্থ হয় এবং সেটা হয়নি। পরবর্তী ক্ষেত্রে 14ই জুন 1948 একটা কমিটি তৈরি হয় বা একটা সংঘ তৈরি হয়, লোক সেবক সংঘ। মনে রাখবে সংঘটার নাম কি ছিল? লোক সেবক সংঘ। এই সংঘটার টার্গেট কি ছিল? এক, বাংলা ভাষার মর্যাদাটাকে ফিরিয়ে আনা। দুই, হিন্দি ভাষার যে জোরপূর্বক প্রয়োগ রয়েছে সেটাকে বন্ধ করা। তো এই লোক সেবক সংঘ বিভিন্ন আন্দোলন করেছিল এই ভাষার জন্য, যেমন সত্যাগ্রহ আন্দোলন, হাল জোয়াল আন্দোলন, টুসু সত্যাগ্রহ আন্দোলন, এই তিন ধরনের আন্দোলন তারা করেছিল। এবং এই আন্দোলনে তাদের একটা স্লোগান ছিল, যে স্লোগানটা খুব গুরুত্বপূর্ণ,
শুন বিহারি ভাই তোরা রাখতে লারবি ডাং দেখায়, মানে বলছে শুন বিহারি ভাই তোরা আমাদেরকে লাঠি দেখায় রাখতে পারবি না, শুন বিহারি ভাই তোরা রাখতে লারবি ডাং দেখায়। ঠিক আছে, এরকম বিভিন্ন স্লোগানের মাধ্যমে আন্দোলন হতে শুরু করে। আলটিমেটলি যখন 1953 সালে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট আসলো, সেই স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে ভাষাভিত্তিক রাজ্য তৈরি হলো এবং তখনই 1956 সালের 1 নভেম্বর মানভূমে যেহেতু বাংলা ভাষা ব্যবহার করা হতো, তার জন্য তাকে আমাদের যে পশ্চিমবঙ্গ যে রাজ্য রয়েছে তার সাথে যুক্ত করা হয়। ঠিক আছে, এই হচ্ছে ইতিহাস। এরকম ভাবেই একটা সময় আমাদের যে মানভূম সেই পুরুলিয়া নামে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়। তাহলে কবে? 1956 সালের 1 নভেম্বর বিহারের থেকে যুক্ত হয়েছিল কোথায়? পুরুলিয়াতে। পুরুলিয়া জেলার আয়তন কত? 6259 বর্গ কিলোমিটার। পুরুলিয়া জেলার উত্তর দক্ষিণ পশ্চিমে কি রয়েছে? ঝাড়খণ্ড। এই জায়গাটা ঝাড়খণ্ডের সাথে আমরা বর্ডার শেয়ার করি বর্তমানে, আগে বিহারের সাথে করতাম, বিহার থেকে ঝাড়খণ্ড আলাদা হওয়াতে আমরা এখন ঝাড়খণ্ডের সাথে বর্ডার শেয়ার করি পুরুলিয়া জেলা। এবং এই জেলাতে টোটাল 4টা মহকুমা রয়েছে বা সাব ডিভিশন রয়েছে। 4টা মহকুমা কি? রঘুনাথপুর সাব ডিভিশন, পুরুলিয়া সদর, ঝালদা এবং মানবাজার, এই 4টা সাব ডিভিশন রয়েছে। তার মধ্যে এই যে রঘুনাথপুর ডিভিশন রয়েছে, এই রঘুনাথপুর ডিভিশনের কাশীপুর ব্লকে আমি থাকি। ঠিক আছে, চলো এরপর আমরা এখানকার যদি একটু ভূ প্রকৃতিটা দেখি যে এখানকার ভূ প্রকৃতি কিরকম। তো এখানকার ভূ প্রকৃতি মনে রাখবে খুবই বন্ধুর, এবং কিছু কিছু অংশ উচ্চভূমি রয়েছে, আবার কিছু কিছু অংশ রয়েছে সমভূমি, প্রায় প্রায় সমভূমি বলা চলে। ঠিক আছে, এখানে যেমন বেশ কিছু গুরুত্বপূর্ণ পাহাড় রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে অযোধ্যা পাহাড়, অযোধ্যা পাহাড়, বোলামু পাহাড়, দলমা পাহাড়, পাঞ্চেত পাহাড়। ঠিক আছে, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ পাহাড় কোথাকার? আমাদের পুরুলিয়া জেলা। তার মধ্যে অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু পশ্চিমবঙ্গের যে পশ্চিম প্রান্ত এবং পুরুলিয়া জেলা তার সর্বোচ্চ শৃঙ্গ, এটা মনে রাখবে। আচ্ছা, এখানকার যদি নদ নদী সম্পর্কে একটু আলোচনা করি, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নদী রয়েছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে কংসাবতী। এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ কংসাবতী, এই কংসাবতী নদীর উৎপত্তিটা হয়েছে ঝালদাতে। কোথায় হয়েছে? ঝালদাতে এই নদীটার উৎপত্তি হয়েছে। এবং এই নদীটার একটা উপনদী বা ট্রিবিউটারি হচ্ছে তোমার কুমারী নদী। দেখো তোমরা এখানে দেখতে পাবে এই যে কুমারী নদী, এই কুমারী নদীটা বাগমুন্ডিতে তৈরি হয়েছে। কোথায়? বাগমুন্ডিতে। সেই কুমারী নদীটা যে করে কোথায় মিশছে দেখো? কংসাবতীর সাথে মুকুটমণিপুর ড্যাম, যেটা বাঁকুড়া জেলাতে রয়েছে, বাঁকুড়ার রানী বলা হয়, সেই মুকুটমণিপুরে যে মিশছে কংসাবতীর সাথে কুমারী নদী। ঠিক আছে, তাহলে কুমারী আর কংসাবতী, কংসাবতী নদীর আরো একটা নাম হচ্ছে কাঁসাই নদী। কাঁসাই নদী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে পুরুলিয়া যে শহরটা, সেই শহরটা কিন্তু কংসাবতী নদীর তীরেই রয়েছে। এটা একটা মনে রাখবে, একটা গুরুত্বপূর্ণ নদী। আর একটা গুরুত্বপূর্ণ নদী হচ্ছে তোমার দামোদর নদী। দামোদর নদীটার উৎপত্তি হচ্ছে ঝাড়খণ্ডের যে খামারপুর গ্রাম রয়েছে সেখানে উৎপত্তি। তারপর আমাদের যে রঘুনাথপুর সাব ডিভিশন রয়েছে তার গা বেয়ে এটা চলে গেছে, এবং নিতুড়িয়ার কাছে পাঞ্চেত যে ড্যাম, এই দামোদর নদীর উপর তৈরি হয়েছে পাঞ্চেত ড্যাম। পাঞ্চেত ড্যামটা তোমার পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের যে বর্ডার, সেই বর্ডারের উপর রয়েছে। ঠিক আছে, আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ নদী হচ্ছে, সেটা হচ্ছে আমাদের দ্বারকেশ্বর নদী, যেটা রঘুনাথপুর সাব ডিভিশনের মধ্যে দেখতে পাবো তিলবনি পাহাড়ে। ঠিক আছে, এখানে তিলবনি পাহাড় বলে একটি পাহাড় রয়েছে, যেখান থেকে দ্বারকেশ্বর নদীটা উৎপত্তি হয়েছে, এবং পরবর্তী ক্ষেত্রে এই দ্বারকেশ্বর নদীটা ঘাটালে গিয়ে শিলাবতী নদীর সাথে মিশছে, শিলাবতী নদীর সাথে মিশছে, এবং তারপর রূপনারায়ণ নামে এই নদীটা কোথায় চলে যাচ্ছে? এই নদীটা মিশে যাচ্ছে হুগলি নদীতে। এই দ্বারকেশ্বর নদীর অনেকগুলো নাম রয়েছে, যেমন ধল কিশোর, এই দ্বারকেশ্বর নদীরই আরো একটা নাম। এই দ্বারকেশ্বর নদীর তীরেই হচ্ছে আমার বাড়ি, এটা মনে রাখবে, একদম দ্বারকেশ্বর নদীর তীরে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের পুরুলিয়ার নদ নদী। আচ্ছা, এরপর যদি পুরুলিয়ার জলবায়ুটা দেখি, এখানে জলবায়ু চরমাভাপন্ন, মানে বেশিরভাগ সময় গরমটা থাকে, আবার শীতকালেও কিন্তু খুব ঠান্ডা অনেক সময় পড়ে যায়, প্রায় 8 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার নামে, এবং তার চেয়েও অনেক সময় কম নামে। ঠিক আছে, আচ্ছা, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, তাই মাঝে মধ্যে এখানে খরাও দেখতে পাওয়া যায়,
এটা মনে রাখবে জলবায়ুর ক্ষেত্রে। আচ্ছা, যদি এখানকার মৃত্তিকাটা দেখি, এখানকার মৃত্তিকাটা কিরকম? এখানকার মৃত্তিকা হচ্ছে রূপান্তরিত মৃত্তিকা এবং অ্যালুভিয়াল যে মৃত্তিকা, সেই মৃত্তিকা উপরিভাগে দেখতে পাওয়া যায়। এখানকার মাটিতে লোহা, কোয়ার্জ, ফেলসপারের মতো সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। এখানকার মাটিতে দ্রুত শোষণ হয় জল, কঙ্করযুক্ত মাটি এবং কম জল ধারণ ক্ষমতা সম্পন্ন মাটি, কম জল ধারণ ক্ষমতা সম্পন্ন মাটি। আচ্ছা, এখানে কি কি চাষবাস হয়? এখানে মেনলি যে চাষগুলো হয় ধান, গম, ভুট্টা, ডাল, চীনাবাদাম, আলু ইত্যাদি এই চাষগুলো হতে থাকে। আবার আমাদের যে অযোধ্যা পাহাড়ের এলাকাটা রয়েছে, এই যে এলাকাটা, এই এলাকাতে কিছু কিছু জায়গায় এখন চা চাষটাও শুরু হয়েছে, এটা মনে রাখবে, ঠিক আছে? নেক্সট, আচ্ছা যদি এখানকার দেখি মিনারেল এবং ইন্ডাস্ট্রি, কি কি মিনারেল পাওয়া যায়, এখানে যে সমস্ত খনিজ পদার্থগুলো পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে কয়লা, ফসফেট, চীনামাটি, ডোলোমাইট, বালি, কোয়ার্জ, কাইনাইট, গ্রাফাইট ইত্যাদি এই ধরনের যে খনিজ পদার্থ সেগুলো পাই। আমাদের এই যে দামোদর ভ্যালির এই যে এলাকাটা রয়েছে, এই সব জায়গাতে আমরা কয়লা পাই, কয়লা, রানীপুর, হিড়বাহাল, তামুরিয়া প্রভৃতি। চীনামাটি পাওয়া যায় তোমার রঘুনাথপুর, হুড়া, ঝালদা এইসব জায়গাতে, ঠিক আছে? আচ্ছা, এছাড়া অভ্র, আমাদের এই কাশীপুরের এখানে কিছু কিছু জায়গায় অভ্র পাওয়া যায়, মাইকা যেটাকে আমরা বলি, মাইকা, ঠিক আছে? এখানে সেরকম কোনো ইন্ডাস্ট্রি কিন্তু নেই, কিছু খনি রয়েছে, কয়লা উত্তোলন খনি। এছাড়া যন্ত্রপাতি তৈরি, ছুরি, কাঁচি এসব বিভিন্ন ধরনের ক্ষুদ্র শিল্প রয়েছে। এখানে বড় শিল্প কিন্তু এখানে নেই, ঠিক আছে? তবে একটা সময় ছিল, লাক্ষা শিল্প এখানে প্রচুর প্রচলিত ছিল, এখন আর নেই সেটা। আচ্ছা, এখানকার অ্যাডমিনিস্ট্রেশনটাকে যদি দেখি, আমি তো বললামই 4টা সাব ডিভিশন রয়েছে, রঘুনাথপুর, পুরুলিয়া, ঝালদা, মানবাজার। 26টা পুলিশ স্টেশন রয়েছে, 20টা ব্লক রয়েছে, 3টা মিউনিসিপ্যালিটি রয়েছে, 170টা গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং 2459টা গ্রাম রয়েছে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে, এই পুরুলিয়া শহরের উপর দিয়েই গেছে কিন্তু কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা কোথায় কোথায় গেছে? এক হচ্ছে জয়পুর পুরুলিয়ার এবং আদ্রা, এই দুটো শহরের উপর দিয়ে, কাশীপুর রঘুনাথপুরের এরকম এলাকায় রয়েছে আদ্রা, এবং আমাদের যে জয়পুর, এই দুটো এলাকার উপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা। আচ্ছা, এখানকার কিছু উপজাতি সম্বন্ধে একটু জেনে রাখো, যেমন সাঁওতাল, ভূমিজ, শবর, মুন্ডা, বীরহোর এই ধরনের উপজাতিগুলো পুরুলিয়াতে দেখতে পাওয়া যায়। তাছাড়া বিভিন্ন উৎসব এদের, যেমন একটা হচ্ছে শিবের গাজন, যেটা চৈত্র মাসের শেষ এবং বৈশাখের শুরুতেও অনেক জায়গায় হয়। এই উৎসবটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন ভগদা পরব, চৈত পরব, ছৌ পরব, চড়ক পূজা, গাজন। আরেকটা উৎসব হচ্ছে দিসুম সেন্দ্রা। এই উৎসবটা বৈশাখ মাসের পূর্ণিমাতে অযোধ্যা পাহাড়ের অঞ্চলের যারা সাঁওতাল আদিবাসী রয়েছে তাদের শিকার করার উৎসব হচ্ছে কোনটা? দিসুম সেন্দ্রা, বা এটা শিকার পরবও বলা হয়। ধর্ম ঠাকুর পূজা বা মেলা, এটা এপ্রিল মে মাসে হয়, ধর্ম ঠাকুরের পূজা হয়। রোহিণী উৎসব তোমরা জানো, জ্যৈষ্ঠ মাসের 13 তারিখে হয়, এটা বীজ বপনের একটা উৎসব। আর আচ্ছা, তারপর দেখো এরোকসিম বা বাটাউলি, এটাও তোমার এক ধরনের সাঁওতালদের বীজ বপনের উৎসব, আষাঢ় মাসে এই উৎসবটা হয়। মুন্ডাদের মধ্যেও এই উৎসবটা দেখতে পাওয়া যায়। মনসা পূজা শ্রাবণ মাসের শেষ দিনে হয়, এটা আশা করি জানো। করম উৎসব, ধান রোপণের কাজ শেষ হলে এই উৎসবটা হয়। ছাতা পরব। আচ্ছা, আমাদের যে পুরুলিয়ার চকলতোর, বঙ্গাবাড়ি, ইন্দ এইসব এলাকা রয়েছে, এখানকায় এক ধরনের ছাতা পরবের উৎসব হয়। পূর্বে যারা রাজা এবং জমিদাররা রয়েছে তাদের পৃষ্ঠপোষকতা করতো যারা ছাতা ধরে, তাদের জন্য। ভাদু উৎসব, ভাদ্র মাসে আউশ ধান কাটার উৎসব হচ্ছে ভাদু উৎসব। বাগদি এবং বাউরি সম্প্রদায়ের যারা রয়েছে তারা এই উৎসবটা বিশেষ করে করে। জিতাষ্টমী, ইন্দ পরবের 12 দিন পর সন্তান কামনার জন্য জিতাষ্টমী করা হয়। বান্দনা পরব আদিবাসীদের কালী পূজার পরে পালিত একটা গুরুত্বপূর্ণ উৎসব। তাছাড়া দেখো রয়েছে আর কি, তাছাড়া রয়েছে জাঠেল উৎসব, অগ্রহায়ণ মাসে পালিত হয়। রাস মেলা পুরুলিয়ায় খুব বিখ্যাত। টুসু উৎসব, ভানুসিংহ পূজা এবং পরব, আখান যাত্রা, চণ্ডী পূজা, বাহা পরব, ভেজাবন্দি। ভেজাবন্দিটা হচ্ছে অ্যাকচুয়ালি মুরগি লড়াইয়ের একটা উৎসব বা মুরগি লড়াইয়ের একটা মেলা, ঠিক আছে?
আচ্ছা, এখানকার যদি পর্যটনের কথা বলি, তার মধ্যে প্রথমে একটা আসবে কাশীপুরের রাজবাড়ি। যে পঞ্চকোট রাজবংশের কথা বলছিলাম, সেই পঞ্চকোট রাজবংশের শেষ রাজধানী ছিল আমাদের এই যে কাশীপুর ব্লক রয়েছে এই কাশীপুরে, এবং সেখানে এদের একটা রাজবাড়িও রয়েছে, যেটা বর্তমানে আমাদের মিনিস্ট্রি অফ ট্যুরিজমের আন্ডারে একটা হেরিটেজ সাইট। ঠিক আছে। আচ্ছা, তারপর চলে এসো জয়চণ্ডী পাহাড়। এই রঘুনাথপুরে রয়েছে জয়চণ্ডী পাহাড়, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন স্থল। তাছাড়া রয়েছে আমাদের গড় পঞ্চকোট। গড় পঞ্চকোটের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, আমাদের যে সিংদেও ডাইনেস্টি রয়েছে, সিংদেও ডাইনেস্টি মানে যারা গড় পঞ্চকোটে রাজত্ব করতো, ঠিক আছে, তারাই, তাদের টাইটেল ছিল সিংদেও। তো তারা যে টেরাকোটার একটা মন্দির নির্মাণ করেছিল গড় পঞ্চকোটে। এই গড় পঞ্চকোট হচ্ছে তোমার বর্গী অ্যাটাকের সাক্ষী। সেই সময় প্রচুর ধ্বংস করা হয়েছিল আমাদের পঞ্চকোট রাজবংশের যে সমস্ত ঐতিহ্যগুলো ছিল, হেরিটেজ যে সাইটগুলো ছিল, সেগুলো ধ্বংস করা হয়, মারাঠারা করেছিল। তো তার মধ্যে একটা হচ্ছে এই গড় পঞ্চকোটের স্তূপটা। ঠিক আছে। আচ্ছা, তারপর চলে এসো আর একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে আমাদের সাহেব বাঁধ। সাহেব বাঁধের একটা ঐতিহ্য, মানে যদি আমরা দেখি, এই সাহেব বাঁধটা হচ্ছে পুরুলিয়া শহরটার কেন্দ্রবিন্দু বলা চলে। এক ধরনের ড্যাম, এক ধরনের লেক তোমরা এটাকে বলতে পারো। এটাকে কর্নেল টিকেল তিনি তৈরি করেছিলেন 19 শতকে। ঠিক আছে। এটা 1843 সালের সময় করা হয়েছিল, 5 বছর করতে সময় লেগেছিল। 50 একর জুড়ে একটা জলাধার, এটা নাম হয়েছে সাহেব বাঁধ। এবং এটাকে যদি বলা হয় কিভাবে তৈরি করেছিল, মানুষই কিন্তু খুঁড়েছিল। সেই সময় যারা ব্রিটিশদের হাতে ভারতীয় যে সমস্ত কয়েদিরা ছিল, তারা মিলে এই ড্যামটা বা এই জলাধারটা তৈরি করেছিল। ঠিক আছে। এটার অনেক ধরনের নাম রয়েছে, যেমন একটা নাম বলা হয় নিবারণ সায়ের, সুভাষ উদ্যম, এডওয়ার্ড মেমোরিয়াল ট্যাঙ্ক, বিভিন্ন ধরনের নাম রয়েছে। তাছাড়া চলে এসো রাকাব ফরেস্ট। রাকাব ফরেস্ট হচ্ছে তোমার আমাদের পুরুলিয়া জেলার হুড়া, যে এখানে দেখো তোমাকে ম্যাপটা দেখায়, এই যে হুড়া দেখতে পাচ্ছ, এই হুড়া ব্লকের একটা গ্রাম রয়েছে কেশরগড়। তো কেশরগড়ের কাছে রয়েছে রাকাবের জঙ্গল। এই রাকাবের জঙ্গলে বলা হতো যে সমস্ত আমাদের যে পঞ্চকোটের রাজারা ছিল বা সিংদেও ডাইনেস্টির যারা রাজা ছিল, তারা সেখানে শিকার করতে যেত। ঠিক আছে। সেখানে কি করতে যেত? শিকার করতে যেত এই রাকাব জঙ্গলে। আচ্ছা, নেক্সট আমাদের একটা হচ্ছে মুরাড্ডি ড্যাম বা বড়ন্তি ড্যাম। ঠিক আছে। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। চড়িদা। চড়িদা হচ্ছে তোমার বাগমুন্ডির কাছে একটা গ্রাম, যেটাকে মুখোশ গ্রাম বলা হয়, মাস্ক ভিলেজ। তোমরা জানো প্রত্যেকে, আশা করি, পুরুলিয়ার একমাত্র ঐতিহ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্য হচ্ছে ছৌ ডান্স, যেটা বিশ্ববিখ্যাত। সো সেই ছৌ নাচের যে মাস্ক, সেটা তৈরি হয় ছড়িদা বলে এই গ্রামে। নেক্সট সীতাকুণ্ড। অযোধ্যা পাহাড়ে রয়েছে সীতাকুণ্ড। এটা বলা হয় যে যখন ভগবান শ্রী রামচন্দ্র এবং মাতা সীতা বনবাসে গেছিল, তখন একটা সময় তারা অযোধ্যা পাহাড়ে এসেছিল এবং জল তেষ্টা পেয়েছিল মা সীতার, সেই সময় এখানে সীতাকুণ্ড তৈরি হয়। আচ্ছা, তুর্গ ওয়াটারফলস, তুর্গা, এটাও রয়েছে আমাদের অযোধ্যা পাহাড়ে। তেলকুপি, তেলকুপি রঘুনাথপুর পিএস এর মধ্যে চেলিয়ামাতে এটা পড়ে। ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার পাঞ্চেত হিল বা পাঞ্চেত ড্যাম। এটা গড় পঞ্চকোট, যে আমি তোমাদেরকে একটু আগে বললাম, এই যে গড় পঞ্চকোট, সেখানের কাছেই এই ড্যামটা রয়েছে, পাঞ্চেতটা। জয়চণ্ডী পাহাড় তো আমি একটু আগে তোমাদেরকে বললাম। তাছাড়া দেখো খৈরি বেড়া, এটা একটা রয়েছে। বামনি ফলস রয়েছে অযোধ্যা পাহাড়ে। দেউলঘাটা, কাশীপুরের যে রাজা ছিল বা আমাদের যে সিংদেও ডাইনেস্টি ছিল, তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্কিটেকচারের মধ্যে একটা দেউলঘাটা। তাছাড়া রয়েছে দুর্গা বেড়া এবং মুরগুম্মা। এছাড়াও একটা রয়েছে আমাদের হচ্ছে মার্বেল লেক। মার্বেল লেক, মার্বেল লেকটা কোথায়? অযোধ্যা পাহাড়ের মধ্যেই রয়েছে মার্বেল লেক। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমাদের টুরিস্ট প্লেস। তো দেখো, পুরুলিয়া সম্বন্ধে যত কিছু তোমাদের জানা দরকার বললাম। পরবর্তী কোন ডিস্ট্রিক্টের ওপর তোমরা চাও আমরা এই সিরিজটার মধ্যে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট নিয়ে ভিডিও করব, যাতে সেখান থেকে যদি কোনো কোশ্চেন আসে তোমাদের না আটকায়। ঠিক আছে, চলো এই পর্যন্তই।